Smoking is injurious to health. It causes cancer. নমস্কার, আমি শ্রী। একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। গল্প শুরু করার আগে সকলের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে। আসুন শুরু করি আজকের গল্প। আজকের গল্প একটি সাইকো থ্রিলার। গল্পের নাম অর্ধেক পুরুষ। আশা করি আপনারা সকলেই এই গল্পটি খুব উপভোগ করবেন। শুরু করছি। সুপ্রতিম একটা ফোনের জন্য অপেক্ষা করছিল। ওর মন বলছিল ফোনটা আসবে, যদিও স্টুডিওতে লাইন পাওয়া বেশ ছকমারি। তবু ওর মনে হচ্ছিল সেই মেয়েটি যেরকম নাছোড়বন্দা, তাতে লাইনও পাবেই। সন্ধে 6টা থেকে 6:30 এই আধ ঘন্টা ধরে সাইবার চ্যানেলের মুশকিল আসান অনুষ্ঠান টিভিতে দেখানো হয়। অনুষ্ঠান পরিচালনা করে সুপ্রতিম আর ওর অনুষ্ঠান সঙ্গিনী মোনা। দর্শকদের নানান ধরনের সমস্যার সমাধান বাতলে দেওয়া হয় এই অনুষ্ঠানে। মাত্র 4 মাসেই মুশকিল আসান সকলের মন কেড়ে নিয়েছে। দর্শকরা নানান প্রশ্ন পাঠান সুপ্রতিমদের কাছে। সুপ্রতিম আর মোনা পালা করে সেসবের উত্তর দেয়। এছাড়াও অনুষ্ঠান চলার সময় বহু ফোনও আসে ওদের স্টুডিওতে। কেউ কেউ অনুষ্ঠানের প্রশংসা করেন, আবার কেউ বা নিজের কোনো সমস্যা তুলে ধরেন ওদের কাছে। চিঠিপত্রের উত্তরগুলো সাইবার চ্যানেলের অফিসে কয়েকজন বসে ঠিক করেন। সেখানে সুপ্রতিম আর মোনাও থাকে। তবে টেলিফোনে পাওয়া সমস্যাগুলোর সমাধান সুপ্রতিম বা মোনাকেই চটজলদি করে সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিতে হয়। এর জন্য যে বুদ্ধি এবং স্মার্টনেস দরকার, সেটা সুপ্রতিম আর মোনা দুজনেরই আছে। সুপ্রতিমের চেহারা বেশ সুন্দর। ওর সৌন্দর্যে কীরকম যেন একটা বনেদি ঢং আছে। 5 ফুট 8 ইঞ্চি লম্বা, ফর্সা, স্বাস্থ্য মাঝারি, মাথার চুল ব্যাক ব্রাশ করা, দাড়ি সুন্দর করে কামানো হলেও ফর্সা গালি থুতনিতে নীলচে আভা থেকে গেছে। ঠোঁটের ওপরে কালো গোঁফ যেন তুলি দিয়ে আঁকা। বয়স 35 হলেও অনেক কম দেখায়। সুপ্রতিম যত না সুন্দর, তার চেয়েও অনেক সুন্দর করে কথা বলতে পারে। ওকে ঘিরে অনেক দর্শকেরই কৌতূহল, বিশেষ করে মেয়েদের। অনেকেই ওকে ভালোবাসা জানিয়ে চিঠি দেয়, আবার কেউ কেউ ওকে নানান ব্যক্তিগত প্রশ্ন করে বিব্রত করতে চায়। সেই সব প্রশ্নের পাশ কাটানো মজার উত্তর দেয় সুপ্রতিম। ওর ডান ভুরুর ওপরে একটা কাটা দাগ আছে। সেটা নিয়ে এক তরুণী জিজ্ঞাসা করেছিল, আপনার ডান ভুরুর ওপরে ওই লাভলি কাটা দাগটা হলো কেমন করে? সুপ্রতিম জবাব দিয়েছিল, ছোটবেলায় এভারেস্ট থেকে পড়ে গিয়ে। আরেক কিশোরী চিঠি দিয়ে জানিয়েছিল, আপনার নামটা দারুণ, ভীষণ এক্সাইটিং। জবাবে সুপ্রতিম বলেছিল, মোটেই তা নয়। সুপ্রতিম মানে হচ্ছে ভালোর মতো, কিন্তু পুরোপুরি ভালো নয়। একজন পুরুষের কৌতূহল ছিল, আপনি কি বিয়ে করেছেন?
সুপ্রতিমের উত্তর, করিনি বললে আমার 6 জন ওয়াইফ রেগে আগুন হয়ে যাবেন, আর বিয়ে করেছি বললে অনেক দর্শক দুঃখ পাবেন। তাই সরি, এই সাংঘাতিক প্রশ্নের উত্তর দিতে পারছি না। আসল ঘটনা হলো সুপ্রতিম বিয়ে করেছে। স্ত্রী নয়নার সঙ্গে ওর পরিচয় 7 বছরের। তার মধ্যে প্রথম 3 বছর ওরা চুটিয়ে প্রেম করেছে, আর বাকি 4 বছর চুটিয়ে সংসার করেছে, এখনো করছে। সুপ্রতিম যা কিছুই করে সব সময় চুটিয়ে করতে চায়। তাই নিয়ে নয়নার সঙ্গে মাঝে মাঝে বেশ ঝামেলাও হয়। নয়না দেখতে বেশ সুশ্রী, মিষ্টি মেয়ে, তবে সুপ্রতিমের চেহারার পাশে নিজের চেহারা নিয়ে সবসময় ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। সুযোগ পেলেই সেই প্রসঙ্গ তুলে ঠাট্টা করে। সুপ্রতিম রোজ যখন অফিসে রওনা হয়, নয়না তখন আকুল চোখে স্বামীকে দেখে। সুপ্রতিম অবাক হয়ে বলে, কি ব্যাপার, এমনভাবে তাকিয়ে আছো যেন এই প্রথম 4 চোখের মিলন হলো? নয়না ঘাড় বিকিয়ে তাকায় ওর দিকে, বলে, ইচ্ছে করছে থুতু ছিটিয়ে কানের লতিতে কুট করে কামড়ে দিই। সুপ্রতিম ওর দিকে বাঁ কান এগিয়ে দিয়ে বলে, এই নাও, তাই দাও, পারলে কপালের পাশে একটা কাজলের টিপও বসিয়ে দিও। নয়না ওর কানটা কষে মুলে দিয়ে বলে, সাবধান, কারোর দিকে বেশিক্ষণ তাকাবে না, কেউ যেন নজর না দেয়, তাহলে কিন্তু কুরুক্ষেত্র হয়ে যাবে। টিভির মধ্যে দিয়ে কারো দিকে তাকানো যায় না, তবে মোনা তো পাশে থাকে, ওর দিকে না তাকিয়ে উপায় নেই। নয়না বলে, মোনা খুব ভালো মেয়ে, বরং তোমাকেই বিশ্বাস নেই। মোনার সঙ্গে নয়নার পরিচয় আছে। মোনা অনেকবার সুপ্রতিমের বাড়িতে এসেছে, দরকারে অদরকারে প্রায়ই ফোন করে। নয়না ওকে খুব পছন্দও করে। মোনা এলাহাবাদের চৌকস মেয়ে, বয়স 24-25, সুন্দর, স্মার্ট, কাঁধ পর্যন্ত নেমে আসা চুলে সামান্য লালচে ভাব, টানা টানা চোখ, শুধু ওর বাংলায় সামান্য টান আছে। ও সুপ্রতিমের সঙ্গে পাল্লা দিয়ে অনুষ্ঠান পরিচালনা করে। ওর কাছ থেকে প্রতি মুহূর্তেই শেখার চেষ্টা করে। কথায় কথায় বলে, সুপ্রতিম দা, ইউ আর সিম্পলি লাজবাব, আপনি সাইবার চ্যানেলের অ্যাসেট। মুশকিল আসান অনুষ্ঠান পরিচালনা করতে সুপ্রতিমের দারুণ লাগে। অনুষ্ঠানের কিছুটা অংশ আগে রেকর্ড করা হয়, আর খানিকটা লাইভ। দর্শকদের নানান ধরনের সমস্যা সমাধানের জন্য নামি দামি ডাক্তার, উকিল, জ্যোতিষী ইত্যাদি নানান পেশার মানুষ পালা করে এই অনুষ্ঠানে আসেন। অনেক সময় বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদেরও নিয়ে আসা হয় বিশেষ ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবে সব শেষে থাকে মজাদার প্রশ্ন উত্তরের পালা। তখন সুপ্রতিম আর মোনা যেন আরও স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। সব মিলিয়ে মুশকিল আসান একেবারে সুপারহিট। দিন 20 আগে একটা খাম এসে পৌঁছয় সুপ্রতিমের দফতরে। খাম খুলেই সুপ্রতিম দেখে ভেতরে একটা টাটকা লাল গোলাপ আর একটা চিঠি। খামের উপরে কোনো ডাক টিকিট ছিল না, বোধহয় কেউ কুরিয়ারে পাঠিয়েছে। চিঠিটা পড়েই সুপ্রতিমের কেমন অস্বস্তি হলো। চিঠিতে লেখা, প্রিয় সুপ্রতিম, তোমাদের অনুষ্ঠান আমি সবসময় দেখি, খুব ভালো লাগে, তবে তার চেয়েও ভালো লাগে তোমাকে। শুধু তোমাকে দেখার জন্যই অনুষ্ঠানটা প্রাণ ভরে দেখতে হয়। অনুষ্ঠানগুলি আমি সবসময় ভিডিও ক্যাসেটে ধরে রাখি,
তারপর যখনই মন খারাপ লাগে তখনই ওগুলো চালিয়ে দিয়ে তোমায় দেখি। তোমার সব সুন্দর, নাক, মুখ, চোখ, ঠোঁট, এমনকি ভুরুর কাটা দাগটাও। জানো, তোমার এই কাটা দাগটা নকল করে আমি আমার বুকের বাঁদিকে একটা কাটা দাগ এঁকেছি। তোমার প্রতিটা অঙ্গের জন্য আমার প্রতিটা অঙ্গ সব সময় কাঁদে। তোমার সঙ্গে কথা বলতে ভীষণ ইচ্ছে করে, কিন্তু অনুষ্ঠান চলার সময় কিছুতেই স্টুডিওর ফোনে লাইন পাই না। তাই বলে হাল ছাড়িনি, আবার চিঠি দেব। সঙ্গে যে গোলাপটা পাঠালাম সেটার কথা টিভিতে বলবে তো? বললে বুঝবো আমার ভালোবাসা তুমি ফিরিয়ে দাওনি। অসংখ্য ভালোবাসা নিয়ে। ইতি ঝুমুর চৌধুরী, কলকাতা 14। সাইবার চ্যানেলের দফতরে প্রচুর প্রেমপত্র আসে। তাতে মোনার সঙ্গে ভাব ভালোবাসা করতে চাওয়ার চিঠিই বেশি, সুপ্রতিমের কম। মোনাকে বিয়ে করতে চেয়েও বেশ কয়েকজন সুপাত্রের চিঠি এসেছে, কিন্তু সেগুলো নিয়ে ওরা কেউই তেমন একটা মাথা ঘামায়নি, কারণ এই ধরনের স্পন্সর্ড প্রোগ্রামে এসব উৎপাত খুবই মামুলি ব্যাপার। কিন্তু এই চিঠিটা যেন ঠিক মামুলি নয়, কেমন যেন একটু অন্যরকম। মোনা চিঠিটা নিয়ে সুপ্রতিমের সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করে পিছনে লেগেছিল, কিন্তু সুপ্রতিম পুরোপুরি সহজ হতে পারেনি। দু একদিন চিন্তা করার পর ও মোনার সঙ্গে আলোচনা করে ঠিক করেছে অনুষ্ঠানের মাধ্যমে চিঠিটার একটা নির্দোষ উত্তর দিয়ে দেবে। সাধারণত অফিসের সমস্যা বাড়িতে খুব একটা আলোচনা করে না সুপ্রতিম, কিন্তু ঝুমুর চৌধুরী চিঠিটার কথা বলল। নয়না সেটাকে কোনো গুরুত্বই দিল না, বলল ওর আর কি দোষ বলো, টিভিতে অমন হেসে হেসে সুন্দর সুন্দর করে কথা বলবে আর প্রেমপত্র আসবে না, এ তো হতে পারে না। তুমি বরং বেচারিকে একটা সান্ত্বনাপত্র লিখে দিও। আর শোনো, তোমাকে একটা গুড নিউজ দেব, আমি একটা বই লিখতে শুরু করেছি। নাম দিয়েছি সুন্দর স্বামীর সমস্যা। ঠাট্টা করো না নয়না, কপালে ভাঁজ ফেলে বলেছে সুপ্রতিম। চিঠিটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। নয়না একটা হাত ব্যাগে সুতোর নকশা বুনছিল। সিরিয়াস হয়ে বলল, হ্যাঁ ঠিকই বলেছ, খামের মধ্যে ফুল পাঠানো, ভুরুর ওই কাটা দাগ নকল করা। তুমি বরং একটা মামুলি উত্তর দিয়ে দিও, উত্তর না দিলে আবার যদি কিছু হয়। পরের মুশকিল আসার অনুষ্ঠানে উত্তর দিয়েছিল সুপ্রতিম। কলকাতা 14 থেকে গোলাপ ফুল পাঠিয়ে আমাদের অনুষ্ঠানকে ভালোবাসা জানিয়েছেন ঝুমুর চৌধুরী, তাকে আমাদের শুভেচ্ছা জানাই। আর আপনারা যারা এখন এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের জানাই আপনারা যত খুশি প্রেমপত্র পাঠান, তবে মনে রাখবেন সেগুলো যেন শুধু এই অনুষ্ঠানের নামেই হয়, আমার বা মোনার নামে নয়। কারণ আমাদের জীবনে প্রচুর প্রেম আছে, আর বাড়তি প্রেম আমরা চাই না। হেসে মোনার দিকে তাকিয়ে সুপ্রতিম জিজ্ঞেস করেছে, কি বলো মোনা? ঠিকই বলেছেন সুপ্রতিম দা, এই অনুষ্ঠানের জন্যই প্রেমপত্র দরকার, আর সেই সঙ্গে সমালোচনা। কারণ এই অনুষ্ঠানকে আমরা আরও আকর্ষণীয় করে তুলতে চাই। আমরা চাই এই অনুষ্ঠান হয়ে উঠুক আপনাদের আরও আরও প্রিয়। এই উত্তর ঝুমুর চৌধুরীকে যে খুশি করতে পারিনি, বরং ব্যথা দিয়েছে, সেটা বোঝা গেল ওর পরের চিঠিতে। প্রিয় সুপ্রতিম, কিছু দিতেই যদি চাও তাহলে দুঃখ দাও কেন? তোমার এড়িয়ে যাওয়া উত্তরে খুব দুঃখ পেয়েছি আমি।
সারা দিন সারা রাত শুয়ে শুয়ে কেঁদেছি। তোমাদের অনুষ্ঠানকে ভালোবেসে আমি গোলাপ পাঠাইনি, তোমাকে ভালোবেসে পাঠিয়েছি। তুমি বলেছ তোমার জীবনে প্রচুর প্রেম আছে, বাড়তি প্রেম তুমি চাও না। তোমার মতো সুপুরুষ দেবতাকে অনেকেই যে ভালোবাসবে সে তো স্বাভাবিক, তাই এই কথায় দুঃখ পাইনি। তবে তুমি জেনে রাখো, আমার ভালোবাসা অন্য রকম। এরকম ভালোবাসা তুমি জীবনে কখনো পাওনি। আমার বুকের কাটা দাগটায় আমি যখন আঙুল বোলাই, তখন বুকের ভেতরটা কেমন শিরশির করে ওঠে। মনে হয় যেন আমি তোমার ভুরুতে আলতো করে আঙুলের ছোঁয়া এঁকে দিচ্ছি। তোমার স্টুডিওর লাইনটা কবে পাবো বলতে পারো? সব সময় খালি এনগেজড। ভাবছি এবার বাড়ির ফোনেই তোমাকে ধরার চেষ্টা করব। টেলিফোন ডিরেক্টরিতে তোমার নাম্বারটা পাবো তো? বাড়িতে ফোন করলে তুমি কি রাগ করবে? আমি জানি তুমি রাগ করবে না, বরং খুশিই হবে। তারপর একদিন যখন আমাদের দেখা হবে, ওহ, আমি আর ভাবতে পারছি না। বিশ্বাস করো সুপ্রতিম, তোমাকে না পেলে আমি বাঁচব না, তুমিও না। আজ শেষ করছি। অসংখ্য ভালোবাসা নিও। তোমার, শুধু তোমার, ঝুমুর। চিঠিটা পড়ার পর সুপ্রতিম কিছুক্ষণ একটা ঘোরের মধ্যে বসে রইল। ঝুমুরকে ঘিরে এলোমেলো চিন্তা ছুটোছুটি করতে লাগলো ওর মাথার ভিতরে। মেয়েটি কেমন যেন অস্বাভাবিক রকম নাছোড়বন্দা। তাছাড়া চিঠির কোনো কোনো জায়গায় কি পাগলামোর লক্ষণ ফুটে বেরোচ্ছে? না হলে সুস্থ কোনো মেয়ে হলে প্রথম চিঠির এড়িয়ে যাওয়া উত্তরেই সব বুঝতে পারত, আর তার ভালোবাসার অসুখটাও সেরে যেত। ঝুমুর বাড়িতে ফোন করতে পারে ভেবে সুপ্রতিম একটু ভয়ও পেল। যদিও সত্যি পাগল এবং নাছোড়বন্দা হয়, তাহলে তো ফোন করে করে জ্বালিয়ে মারবে। তখন হয়তো পুলিশে খবর দেওয়া ছাড়া গতি থাকবে না। আর পুলিশে খবর দিলেই তো যত ঝামেলা, বাজে পাবলিসিটি। আচ্ছা, ও যদি টেলিফোন ডিরেক্টরিতে সুপ্রতিমের ঠিকানা জেনে বাড়িতে এসে হাজির হয়, তাহলে তো আবার সেই থানা পুলিশ। প্রায় দুদিন নানা দুশ্চিন্তার পর সুপ্রতিমের আশঙ্কা ধীরে ধীরে কেটে গেছিল। ও নয়নাকে বলে রাখল, ঝুমুর চৌধুরী নামে যদি কেউ ফোন করে, নয়না যেন বলে দেয় সুপ্রতিম বাড়ি নেই। পরের দুদিনে 3 বার ঝুমুরের ফোন এলো। তার মধ্যে 2 বার সুপ্রতিম সত্যিই বাড়ি ছিল না। আর একবার নয়না আর চোখে সুপ্রতিমের দিকে তাকিয়ে ফোনে বলে দিল, উনি তো এখন বাড়ি নেই। কখন ওকে পাওয়া যাবে বলুন তো? ওর তো ফিরতে ফিরতে রাত 11টা মতন হবে। আপনি বরং প্রোগ্রাম চলার সময় স্টুডিওতে ট্রাই করে দেখুন। ঠিক আছে, স্টুডিওতেই ট্রাই করব। রিসিভার নামিয়ে রেখেছিল ঝুমুর। নয়না সুপ্রতিমের দিকে ফিরে বলল, মেয়েটার গলাটা কেমন যেন পিকিউলিয়ার। পিকিউলিয়ার মানে? ভুরু কুচকে প্রশ্ন করেছি সুপ্রতিম। কেমন যেন আদরে, খসখসে। হো হো করে হেসে উঠেছে সুপ্রতিম। হাসতে হাসতেই বলছে, আদুরে, খসখসে? মাই গুডনেস, কি বিচিত্র অ্যাডজেক্টিভ! তুমি সেলাই ছেড়ে সাহিত্য করলে পারতে। একটু পরে হাসি থামিয়ে সুপ্রতিম সিরিয়াস ঢঙে জানতে চাইল, এই মেয়েটার বয়স কিরকম হবে বলো তো? 18-19 নাকি 40-42? ঠিক বোঝা গেল না। সাঁথা সাঁথা সবে বোধহয়। ইতস্তত করে নয়না বলল,
তারপর থেকেই সুপ্রতিম কেমন একটা অস্বস্তির মধ্যে দিন কাটাতে লাগলো। ঝুমুর চৌধুরীর ছবিটা ওর কাছে কিছুতেই স্পষ্ট হচ্ছিল না। এই ধরনের গায়ে পড়া প্রেমিকাদের ও বহুবার সামাল দিয়েছে, কিন্তু এই প্রথম ও যেন ঠিক ভরসা পাচ্ছিল না। প্রতিদিনই অনুষ্ঠান শুরু করার পর থেকেই ও স্টুডিওতে ঝুমুরের ফোনের জন্য ভয়ে ভয়ে অপেক্ষা করতে লাগলো। আজ ওর মন বলছে ফোনটা আসবে। আজ ওদের স্টুডিওর ব্যস্ত লাইনে টুক করে ঢুকে পড়বে ঝুমুর। এবং সুপ্রতিমের আশঙ্কায় সত্যি হলো। ঝুমুর যে ফোনটা করেছে সেটা ফোনে সাড়া দেওয়ার পরই ও বুঝতে পারল। হ্যালো, মুশকিল আসান। সুপ্রতিম, আমি বলছি ঝুমুর। নয়না ঠিকই বলেছিল। খসখসে আদুরে গলা, কেমন যেন ফিসফিসে সুরে কথা বলছে। নিজেকে নিয়ন্ত্রণে রেখে পেশাদারি ঢঙে কথা বলল সুপ্রতিম। কাইন্ডলি আপনার পুরো নামটা বলুন। ও প্রান্তের কণ্ঠস্বর একটু ধাক্কা খেল। আমাকে চিনতে পারছো না? আমি ঝুমুর চৌধুরী, কলকাতা 14 থেকে বলছি। কত কষ্ট করে তারপর তোমার সঙ্গে কথা বলতে পারলাম। ওদের টেলিফোন ব্যবস্থাটা এমন যে সব কথাবার্তাই টিভির দর্শকরা শুনতে পান। সেই জন্যই সুপ্রতিম বেশ বিব্রত হয়ে পড়েছিল। ও ভাবছিল কন্ট্রোল প্যানেলের একটা সুইচ টিপে টেলিফোনের কথাবার্তা শোনানোর ব্যবস্থাটা অফ করে দেবে কিনা, নাকি রিসিভারটা নামিয়ে রেখে লাইনটা কেটে দেবে। কিন্তু পাগল মেয়েটা তো রোজ ফোন করার চেষ্টা করে জ্বালাতন করে মারবে। এই সব ভাবতে ভাবতেই সুপ্রতিম কষ্ট করে পেশাদারি হাসি ফুটিয়ে তুলল মুখে। তারপর নিজস্ব ঢঙে জানতে চাইল, বলুন ম্যাডাম, কি আপনার সমস্যা? মুশকিল আশা নিশ্চয়ই তার সমাধান বাতলে দেবে। আমার প্রবলেম তুমি। আমি তোমার সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করব, যখন কেউ থাকবে না। বাড়িতে 3 বার ফোন করেছিলাম, জানো, তোমাকে পাইনি। কে ফোন ধরেছিল? তোমার ওয়াইফ? শেষ প্রশ্নটা দর্শক শুনতে পাওয়ার আগেই কন্ট্রোল প্যানেলের সুইচ টিপে কথাবার্তা শোনানোর ব্যবস্থাটা অফ করে দিল সুপ্রতিম, কিন্তু রিসিভার নামিয়ে রাখল না। ঝুমুর চৌধুরী সম্পর্কে একটা কৌতূহল ওর মধ্যে নাড়াচাড়া দিল। হ্যাঁ, আমার বউ নয়না, ওকে আমি ভীষণ ভালোবাসি। কথাটা বলার সময় আর চোখে মোনার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসল সুপ্রতিম। ওকে হাত নেড়ে ইশারা করল প্রোগ্রাম চালিয়ে যাওয়ার জন্য। জানতাম। বিরক্তি ফুটে উঠল ঝুমুরের গলায়। কিন্তু তারপরই ও কেমন অদ্ভুতভাবে হেসে উঠল। খসখসে আদুরে গলার হাসি। একটু পরে হাসি থামিয়ে চাপা গলায় বলল, কাউকে আমি পরোয়া করি না। কেন জানো? কারণ আমার ভালোবাসা অন্য রকম। এরম ভালোবাসা তুমি জীবনে কখনো পাওনি। কবে তোমার বাড়িতে যাব বলো? শেষ প্রশ্নটায় যেন কোনো কিশোরীর মিনতি ঝরে পড়ল। সুপ্রতিমের মন খুব দ্রুত চিন্তা করছিল। মেয়েটি তো মনে হচ্ছে নিশ্চিত পাগল। ওর সঙ্গে দেখা করে সামনাসামনি বুঝিয়ে বললে ওর এই প্রেমের পাগলামি কি সারতে পারে? ওকে বলবে একবার বাড়িতে আসতে। কিন্তু নয়না যদি কিছু মাইন্ড করে? প্রতি মঙ্গলবার সন্ধেবেলা নয়না কাছাকাছি একটা সেলাই স্কুলে এমব্রয়ডারির কাজ শেখাতে যায়। 6টায় বেরোয়, 2-2.5 ঘন্টা পর ফেরে। ওর হাতের কাজ খুব ভালো। তাছাড়া সূক্ষ্ম সেলাই নিয়ে সময় কাটাতে ওর বেশ লাগে।
মঙ্গলবার 6:30-7টা নাগাদ তাহলে ঝুমুরকে আসতে বলবে সুপ্রতিম। তখন ফ্ল্যাট ফাঁকাই থাকবে। ঠিকে কাজের লোক বিমলা মাসিও রোজ সন্ধেবেলা বাসন মেজে ঘর মুছে 6টার মধ্যেই চলে যায়। কিন্তু ফ্ল্যাটে ওকে একা পেয়ে মেয়েটা কোনো কাণ্ড বাঁধিয়ে বসবে না তো? ধুর, কি আর করবে? সুপ্রতিম নিজে ঠিক থাকলে আর ভয় কিসের? কিন্তু মেয়েটার বয়স কত? 17, 18, 20 এরম হলে তো ইমোশনাল প্রবলেম হতে পারে। সুপ্রতিম কেমন দিশাহারা হয়ে পড়ছিল, ঠিকমতো আর ভাবতে পারছিল না। কবে যাব বলো না? খসখসে আদুরে গলায় আবার জানতে চাইল ঝুমুর। মঙ্গলবার সন্ধেবেলা ঠিক 7টায়। সুপ্রতিমের মুখ দিয়ে কেমন যেন আলতোভাবে খসে পড়ল কথাগুলো। তোমাদের ফ্ল্যাট বাড়িটা আমি দেখে এসেছি, কাকুর গাছিতে। সামান্য হাসল ঝুমুর। একটু থেমে তারপর বলল, তোমার ফ্ল্যাটটা তো 1তলায়। পলকে ঘাম ফুটে উঠল সুপ্রতিমের কপালে। এর মধ্যেই ওর ঠিকানা বের করে বাড়ি চিনে এসেছে মেয়েটা। মেয়েটাকে বাড়িতে ডেকে আবার কোনো বিপদ হবে না তো? তখন হয়তো সত্যি সত্যি থানা পুলিশ করতে হবে। কিন্তু আর তো ফেরার পথ নেই, তীর ছিটকে গেছে তার হাত থেকে। মঙ্গলবার সন্ধেবেলায় যাব, ঠিক 7টায়। দেখা হবার আগে আর তাহলে ফোন করব না। একটু চুপচাপ। তারপর, আমাকে এক পলক দেখলেই তুমি বুঝবে কেন আমার ভালোবাসা অন্যরকম। চাপা গলায় কথাগুলো বলে অল্প হাসল ঝুমুর। আই লাভ ইউ লাভ। তুমি অপেক্ষা করো, ঠিক 7টায়। রিসিভার নামিয়ে রেখে রুমাল বের করে কপালের ঘাম মুছল সুপ্রতিম। দর্শকদের দিকে তাকিয়ে স্মার্ট ঢঙে হাসার চেষ্টা করল, কিন্তু কোথায় যেন তাল কেটে গেল। তা সত্ত্বেও সুপ্রতিম মোনার সঙ্গে কথা বলে অনুষ্ঠানে সহজভাবে ঢুকে পড়ার চেষ্টা করল। মোনা, তুমি ভীষণ সেলফিশ। কেন? মোনা দুষ্টু হেসে তাকালো সুপ্রতিমের দিকে। পাগলের প্রবলেমগুলো আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে দিব্যি মজায় আছো। তারপর দর্শকদের লক্ষ্য করে, কি আপনারাই বলুন? মোনাও দর্শকের দিকে তাকিয়ে মজার সুরে বলল, যারা অন্যকে পাগল করে সেই সব পাগলের প্রবলেম তাদেরই সলভ করতে হবে। এটা আপনাদের সকলের প্রতি আমার উপদেশ। আশা করি ঠাট্টা করলাম বলে আপনারা কিছু মনে করবেন না। বড় করে হাসল মোনা। তারপর সুপ্রতিমের দিকে ফিরে বলল, সুপ্রতিম দা, এবার সাক্ষাৎকার পর্ব শুরু করুন, হাতে আর সময় নেই। হ্যাঁ, আজ আমাদের অনুষ্ঠানে এসেছেন ডক্টর পার্থসখা মণ্ডল, প্রখ্যাত মনোবিজ্ঞানী। উনি শিশু ও কিশোরদের মানসিক সমস্যা নিয়ে আমাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। এরপর শুরু হয়ে গেল আগে রেকর্ড করা ডক্টর মণ্ডলের সাক্ষাৎকার। সেদিন বাড়ি ফেরার পথে সুপ্রতিম ঠিক করল ঝুমুরের বাড়ি আসার ব্যাপারটা ও নয়নাকে জানাবে না। মোনা ওকে টেলিফোনের কথাবার্তা নিয়ে বারবার প্রশ্ন করছিল। সুপ্রতিম ওকে সবই বলেছে, শুধু মঙ্গলবার সন্ধে 7টার সাক্ষাৎকারের কথাটা বলেনি। সুপ্রতিম হিসেব করে দেখল মঙ্গলবার আসতে এখনো ঠিক 3 দিন বাকি। সেদিন ওকে স্টুডিও থেকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। দরজায় কেউ টুং টাং করে কলিং বেল বাজাতেই সুপ্রতিম চমকে উঠল।
চকিতে ওর নজর চলে গেল দেওয়ালে টাঙানো শৌখিন ইলেকট্রনিক পেন্ডুলাম ঘড়ির দিকে, এবং সঙ্গে সঙ্গেই ঘড়িও শব্দ করে ওকে জানিয়ে দিল এখন ঠিক 7টা। ড্রয়িং রুমে সোফায় বসে ঝুমুরের জন্য অপেক্ষা করছিল সুপ্রতিম। অপেক্ষা করতে করতে ওর টেনশন ক্রমে বাড়ছিল। নয়না, বিমল মাসি অনেকক্ষণ আগেই চলে গেছে। তখন থেকে সুপ্রতিম ফ্ল্যাটে একা। হাতে সময় পেয়ে সামান্য একটু ফ্রেশ হয়ে নিয়েছে। শরীরের এখানে ওখানে ডিওড্রেন্ট স্প্রে করেছে। হয়তো অবচেতনে ঝুমুরের আসার ব্যাপারটা মাথায় ছিল। আবার বেজে উঠল কলিং বেল। ঘোর কাটল সুপ্রতিমের। চটপট উঠে দরজার কাছে গিয়ে ম্যাজিক আইয়ে চোখ রাখল। ঝুমুর নয়, বাইরে দাঁড়িয়ে আছে একজন পুরুষ। ম্যাজিক আইয়ে লেন্স দিয়ে যেটুকু বিকৃত ছবি দেখা গেল তাতে বলা যায় লোকটি ফর্সা, দাড়ি গোঁফ কামানো, মুখে যেন একটা ছেলে মানুষ ভাব। দরজা খুলল সুপ্রতিম। সঙ্গে সঙ্গে বিদেশি পারফিউমের গন্ধ ওকে ভাসিয়ে দিল। লোকটি অথবা ছেলেটি সামান্য হাসল। হাসিতে লজ্জা, সংকোচ। কোনো রকমে বুকের কাছে হাত তুলে সৌজন্যে নমস্কার ভঙ্গি করল। তারপর একটা পা বাড়িয়ে ফ্ল্যাটের ভিতর ঢুকে পড়ল। বলল, একটু কথা আছে। উচ্চারণগুলো এতই অস্পষ্ট যে সুপ্রতিমকে বেশ কষ্ট করে কথাগুলো বুঝতে হলো। কখনো কখনো দু একজন যশপ্রার্থী মানুষ সুপ্রতিমের সঙ্গে দেখা করতে আসে। কি করে টিভিতে চান্স পাওয়া যায় তার কৌশল বা সুলুক সন্ধান জিজ্ঞেস করে সুপ্রতিমকে বিব্রত করে, বিরক্ত করে। ইনিও বোধহয় সেই দলের। সুপ্রতিম ভাবল। লোকটি বেশ রোগা, উচ্চতায় নিতান্তই খাটো, তবে মাথার চুল বেশ বড়। কোষে তেল মেখে কীর্তনিয়াদের মতো পরিপাটি করে আঁচড়ানো, চোখ টানা টানা, কেমন এক তন্দ্রার ভাব সেখানে জড়িয়ে আছে। বাঁ গালে চোখের সামান্য নিচে সর্ষের মাপের মতো একটা কালো জরুল। পুরুষটি মেয়ে হলে ওটাকে বিউটি স্পট বলা যেত। পরনে সাদার উপরেই হালকা নীল স্ট্রাইপ দেওয়া ফুল শার্ট আর নেভি ব্লু রঙের প্যান্ট। বয়স কতই বা হবে? বড় জোর 23-24। বলুন, কি দরকার? সুপ্রতিম জিজ্ঞেস করল। এর পরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটে গেল। সুপ্রতিমের চোখে চোখ রেখে লোকটি ডান হাতে খোলা দরজার পাল্লাটাকে ঠেলে বন্ধ করে দিল। ক্লিক শব্দে নাইট ল্যাচ আটকে গেল। তারপর আদুরে খসখসে গলায় বলল, তোমাকে চাই গো, তোমাকে চাই। এবং তাড়া খাওয়া হরিণের ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ল সুপ্রতিমের গায়ে। ওকে আঁকড়ে ধরে তীব্র শব্দে চুমু খেল ওর ঠোঁটে। গায়ে আরশোলা বা মাকড়সা পড়লে মানুষ যেমন ঘেন্না অস্বস্তিতে শিউরে ওঠে, ঠিক সেই রকম এক প্রতিক্রিয়ায় ছেলেটিকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দিল সুপ্রতিম। ওর গা খিনখিন করছিল। হাতের পিঠ দিয়ে বারবার করে ঘষে ঘষে ঠোঁট মুছল। ছেলেটি পড়ে গিয়েছিল মেঝেতে। হামাগুড়ির ভঙ্গিতে উঠে বসে কাতর আকুল চোখে তাকালো সুপ্রতিমের দিকে। অদ্ভুত এক মেয়েলি সুরে বলল, আমাকে আমাকে চিনতে পারোনি তুমি? আমি আমি ঝুমুর চৌধুরী। সুপ্রতিম ভীষণ একটা ধাক্কা খেল। এতদিন এই ছেলেটাই ওকে মেয়ে সেজে চিঠি দিয়েছে, ফোন করেছে,
একটা জঘন্য বৃহন্নলা। এই জন্যই পাগলাটা চিঠিতে লিখেছিল আমার ভালোবাসা অন্যরকম। এরকম ভালোবাসা তুমি জীবনে কখনো পাওনি। সুপ্রতিমের গা গুলিয়ে উঠল, ওয়াক উঠতে চাইল গলা দিয়ে। ঝুমুর তখন পকেটে হাত ঢুকিয়ে একটা গোলাপ ফুল আর একটা রঙিন কাগজে মোড়া বাক্স বের করে ফেলেছে। সে দুটো সুপ্রতিমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই ফুল আর একটা পার্কার পেন তোমার জন্য এনেছি, তুমি ফিরিয়ে দিও না প্লিজ। ঝুমুর যদি পুরুষ হয় তাহলে ওর গলাটা মেয়েলি, আর যদি ও মেয়ে হতো তাহলে বলা যেত গলাটা কেমন যেন পুরুষালী। কিন্তু আসলে ও কি? ঝুমুর উঠে দাঁড়িয়ে আবার এগিয়ে এলো সুপ্রতিমের কাছে। মিষ্টি করে হেসে উপহার দুটো বাড়িয়ে দিল। বলল, আমি একটুও রাগ করিনি গো। আমার ভালোবাসায় প্রথম প্রথম এরকম হয়, পরে সব ঠিক হয়ে যায়। এই নাও। সুপ্রতিম কেমন এক অশুভ হাওয়া বাতাসের ঘোরের মধ্যে দাঁড়িয়েছিল। ঝুমুরের কথার ঘোর কাটতেই প্রচণ্ড রাগে সপাটে ঘুষি বসিয়ে দিল ওর মুখে। বিশ্রী একটা শব্দ হলো। ঝুমুরের ঠোঁট থেতলে রক্ত বেরিয়ে এলো। ও আবার ছিটকে পড়ল মেঝেতে। উপহারগুলো হাত থেকে পড়ে ছড়িয়ে গেল। সুপ্রতিম ভিতরে ভিতরে টক বক করে ফুটতে শুরু করেছিল। একসঙ্গে অনেক কথা বলতে গিয়ে কথা কেমন যেন আটকে যাচ্ছিল। মাথার ভিতরে অনেক কিছু দপদপ করছে। এক্ষুনি যেন একটা প্রচণ্ড বিস্ফোরণ হবে। এই মুহূর্তে বেরো, জানোয়ার কথাকার, আউট! হাঁফাতে হাঁফাতে চেঁচিয়ে বলল সুপ্রতিম। কিন্তু ঝুমুর ওর ধমক গ্রাহ্য করল বলে মনে হলো না। রক্তাক্ত মুখেই আবার উঠে দাঁড়িয়েছে ছেলেটা। ওর সাদা জামায় রক্তের ছিটে লেগেছে। সেই অবস্থাতেই বিচিত্র বিভঙ্গের শরীর দুলিয়ে খিলখিল করে হেসে উঠল। তারপর হাসি থামিয়ে বলল, আমি কিচ্ছু মনে করিনি হানি। তোমাকে আমি চাই, সমস্ত মন প্রাণ দিয়ে চাই। হাজার টর্চার করেও তুমি আমাকে টলাতে পারবে না। তোমার হাতে ছোঁয়া আমার কাছে যে কি তা তুমি জানো না। আর আর এটা দেখো, বলে এক টানে জামাটা ছিঁড়ে দিল ঝুমুর। কয়েকটা বোতাম ছিঁড়ে ছিটকে গেল। বুকের কাছটায় অনেকখানি ফেসে গেল জামাটা। আর তখনই ঝুমুরের খালি বুক দেখা গেল। ওর ঈষৎ মেইলি ঢঙের বুকে বাঁদিকে সত্যিকারের একটা ছোট্ট কাটা দাগ, সুপ্রতিমের ডান ভুরুর দাগটার মতো। ঝুমুর চিঠিতে লিখেছিল ও বুকে একটা কাটা দাগ এঁকে নিয়েছে, কিন্তু এ তো সত্যিকারের কাটা দাগ। ব্লেড, ছুরি অথবা খুর দিয়ে চিরে ও তৈরি করেছে। আবার খিলখিলিয়ে হেসে উঠল ঝুমুর। রক্তমাখা মুখে ওর হাসি কেমন যেন অলৌকিক দেখাচ্ছিল। হঠাৎই ও আবার ঝাঁপিয়ে এলো সুপ্রতিমের দিকে। সুপ্রতিম খপ করে এক হাতে ওর গলা চেপে ধরল। তারপর ওর পলকা শরীরটাকে পেছন দিকে ঠেলতে ঠেলতে নিয়ে গেল দরজার কাছে। ইউ সন অফ আ বিচ, বাস্টার্ড! আর কখনো যদি আমাকে ডিস্টার্ব করো তাহলে একেবারে খুন করে ফেলবো। দরজা খুলে ঝুমুরের দেহটাকে বলতে গেলে বাইরে ছুঁড়ে দিল সুপ্রতিম। ওর মাথাটা সিঁড়ির রেলিংয়ে ঠুকে গেল। সঙ্গে সঙ্গে ছেলেটার চোখ দুটো কেমন ঘোলাটে হয়ে গেল। ও কাত হয়ে টলে পড়ে যেতে গিয়েও সিঁড়ির রেলিং ধরে কোনো রকমে সামলে নিল। ঘোলাটে নজরে তাকালো ওর ভালোবাসার পুরুষের দিকে। জড়ানো খসখসে গলায় বলল, আমি কিচ্ছু মাইন্ড করিনি, যতই ফিরিয়ে দাও,
আমি আবার আসব, একদিন না একদিন তুমি আমাকে মেনে নেবেই। ওর গায়ে একদলা থুতু ছিটিয়ে দিল সুপ্রতিম। তারপর দড়াম শব্দে দরজা বন্ধ করে দিল। সুপ্রতিমের সারা শরীর অবসাদ আর ক্লান্তিতে কেমন ভারী হয়ে গেছিল। বন্ধ দরজায় হেলান দিয়ে ও চোখ বুজে হাঁপাতে লাগলো। এক অদ্ভুত গ্লানি সুপ্রতিমকে জড়িয়ে ধরেছিল। বারবার বমি উঠে আসতে চাইছিল ওর গলা দিয়ে। এরকম গা ঘিনঘিনে ঘটনার কথা কি কাউকে বলা যায়? শেষ পর্যন্ত কি সত্যি সত্যি থানা পুলিশ করতে হবে? ঝুমুরকে ঘুষি মেরে সুপ্রতিমের ডান হাতের পিঠটা ছড়ে গিয়ে জ্বালা করছিল। ছড়ে যাওয়া জায়গাটা ঠোঁটে লাগিয়ে জোরে জোরে কয়েকবারও চুষল। তারপর মেঝেতে পড়ে থাকা দলিত গোলাপ আর রঙিন প্যাকেটটার দিকে তাকালো। ঝুমুরের রক্তমাখা মুখটা চোখের সামনে ভেসে উঠল আবার। গোপনে কোনো মেয়ের সঙ্গে দেখা করলে সেই ঘটনাটা নয়নার কাছে ও অবশ্যই গোপন করতে চাইতো, কিন্তু এই ব্যাপারটা এত অস্বস্তির আর এত লজ্জা যে আরও বেশি করে এটা গোপন করতে ইচ্ছে করছে। কিন্তু নয়নাকে বলতেই হবে, সেও যাই ভাবুক। সব রকম দ্বিধা কাটিয়ে টেলিফোনের কাছে এগিয়ে গেল সুপ্রতিম। নয়নাকে সেলাই স্কুলে ফোন করে এক্ষুনি বাড়ি আসতে বলবে। নয়নাকে সব কথা খুলে বলতে গিয়ে সুপ্রতিমের কান্না পেয়ে গেল। একটা অসহ্য রাগ, ক্ষোভ, ঘৃণা ওর ভেতরে দলা পাকিয়ে পাকিয়ে উত্তেলে উঠছিল। নয়নাকে জড়িয়ে ধরে সুপ্রতিম বাঁচার একটা পথ খুঁজছিল। সৌন্দর্যই শেষ পর্যন্ত শত্রু হয়ে দাঁড়ালো। এমনই সুপুরুষ সৌন্দর্য যে একজন পুরুষও তার প্রেমে পড়ে। সারাটা রাত ওদের উতাল পাতালভাবে কাটল। শেষ পর্যন্ত নয়না ওকে বলল ব্যাপারটা থানায় জানানো দরকার। সুপ্রতিম রাজি হলো। তারপর মোনাকে ফোন করে জানিয়ে দিল আপাতত 7-10 দিন ওর পক্ষে অফিস করা সম্ভব হবে না। না না, তেমন কোনো সিরিয়াস ব্যাপার নয়, পারিবারিক কয়েকটা ব্যাপারে হঠাৎই চাপ এসে পড়েছে। ওরা যেন সুপ্রতিমের বদলে আর কাউকে দিয়ে কটা দিন কাজ চালিয়ে নেয়। সুপ্রতিম জানি ওরা বিপ্লব সরকার কিংবা অনির্বাণ পুরকায়স্থকে দিয়ে কাজ চালিয়ে নেবে। আগেও 2-1বার এরকম হয়েছে। মোনা অনেক প্রশ্ন করল, কিন্তু সুপ্রতিম ঝুমুরের ব্যাপারে মোনাকে বিন্দু স্বর্গও বলল না। ও চাইছিল না ব্যাপারটা বেশি জানাজানি হোক। অদ্ভুত এক লজ্জার সংকোচ ওর গলা টিপে ধরেছিল। নয়না আর সুপ্রতিম বেলা 12টা নাগাদ থানায় পৌঁছল। বাইরের ঘরটায় কয়েকটা লম্বা লম্বা বেঞ্চি পাতা, একপাশে বড় মাপের একটা টেবিল, তাকে ঘিরে 4টে চেয়ার। টেবিলে পুরনো আমলের টেলিফোন, কিছু ফাইলপত্র, বড় কাচের গ্লাসে 1 গ্লাস জল। ঘরটা এমন অন্ধকার অন্ধকার যে দিনের বেলাতেও দুটো টিউবলাইট জ্বেলে রাখতে হয়েছে। সিলিংয়ে সাবেকি একটা বেঢপ পাখা ধিমে তালে ঘুরছে। তার হাওয়ায় দেওয়ালে টাঙানো ক্যালেন্ডারের পাতা থেকে থেকে কেঁপে উঠছে। টেবিলের ওপাশে সাদা ইউনিফর্ম পরে একজন পুলিশ অফিসার বসে আছেন। বয়স বড়জোর 35, ছোট করে কাটা চুল, মুখে উদাসীন বিরক্ত ভাব। টেবিলে রাখা কাঠের নেম প্লেট পড়ে জানা গেল অফিসারের নাম টি দাস, সাব ইন্সপেক্টর। সুপ্রতিম আর নয়না বসল। দাসবাবু সব প্রশ্ন নজরে ওদের দিকে তাকালেন। একটু ইতস্তত করে সুপ্রতিম বলল, আমি একটা ডায়েরি করতে চাই। কথা বলতে বলতে ও চারপাশ দেখছিল। 2-1জন লোক এদিক ওদিক যাতায়াত করছে। তাদের চোখের মুখে ব্যস্ত সমস্ত ভাব।
সুপ্রতিমের মনে হলো দাসবাবু ছাড়া আর কেউ ওদের কথা শুনতে পাবে না। তাই দাসবাবু যখন ডায়েরি বই নিয়ে ডটপেন বাগিয়ে বললেন, বলুন, তখনও প্রথমে নিজের পরিচয় দিল। তারপর সহজভাবেই ঝুমুরের ব্যাপারটা বলে গেল। টেবিলের আড়ালে নয়না ওর একটা আঙুল ছুঁয়ে ওকে সাহস জোগাচ্ছিল। ও টের পেল সুপ্রতিমের আঙুল কাঁপছে। কিছু লেখার আগে দাসবাবু ব্যাপারটা শুনে নিচ্ছিলেন, মাঝে মাঝে ছোটোখাটো শব্দ করছিলেন আর ডটপেনটা ডায়েরি বইয়ের পাতায় ঠুকছিলেন। শুনতে শুনতে একসময় তার মুখে মজা পাওয়ার ছাপ ফুটে উঠল। চাপা গলায় বললেন, ভেরি ইন্টারেস্টিং। হঠাৎই একজন সাদা পোশাকের অফিসার সিগারেট টানতে টানতে এগিয়ে এলেন। ধপ করে বসে পড়লেন দাসবাবুর পাশের চেয়ারটায়। আর চোখে নয়না সৌন্দর্য চেটে নিয়ে ভাঙা গলায় বললেন, কি কেস দাস? হোমো কেস। দাস মুচকি হেসে বললেন। নয়না আর সুপ্রতিম হোমো শব্দটা শুনে কেমন যেন সিঁটিয়ে গেল। বলুন, তারপর কি হলো? সুপ্রতিমকে তাড়া দিলেন দাস। খুঁড়িয়ে চলা ছ্যাঁকড়া গাড়ির মতো থতিয়ে থতিয়ে কথা শেষ করল সুপ্রতিম। টের পেল ওর ঘাড়ে, গলায়, কপালে ঘাম জমেছে। ওর কথা শেষ হওয়া মাত্রই সাদা পোশাকের অফিসারটি বলে উঠলেন, এ ডায়েরি নিও না দাস, এই ভদ্রলোক ফেঁসে যাবেন। দাসবাবু ওর কথায় সায় দিয়ে বললেন, ঠিকই বলেছেন শঙ্করদা। নয়না অবাক চোখে জানতে চাইল, কেন ডায়েরিটা নেবেন না কেন? লোকটা আমাদের লাইফ হেল করে দিচ্ছে। সবুর ম্যাডাম, সবুর। সিগারেটে জোরালো টান দিয়ে সাদা পোশাকের অফিসারটি বললেন, একটু মাথা খাটান, তাহলেই ব্যাপারটা বুঝতে পারবেন। একটা ইয়াং ছেলে আপনার হাজব্যান্ডকে আমি তোমাকে ভালোবাসি বলে জাপটে ধরে চুমু খেয়েছে। মানছি অন্যায় করেছে, কিন্তু তার বদলে আপনার হাজব্যান্ড কি করেছেন? না ছেলেটাকে তুলোধনা করে মুখ মাথা ফাটিয়ে রক্তারক্তি কাণ্ড বাঁধিয়ে দিয়েছেন। কি ঠিক বলছি তো? শেষের প্রশ্নটা সুপ্রতিমকে লক্ষ্য করে। সুপ্রতিম কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে বসে রইল। নয়নাও ঠিক কি বলবে ভেবে পাচ্ছিল না। সাদা পোশাকের অফিসারের কথার খেই ধরে দাস সুপ্রতিমের দিকে তাকিয়ে বললেন, ওই ছেলেটা যদি থানায় এসে আপনার নামে ডায়েরি করে, তাহলে আপনি তো ভেতরে ঢুকে যাবেন। তখন বিচ্ছিরি রকম স্ক্যান্ডেল হবে, লোক জানাজানি হবে, একটা কেলো হয়ে যাবে। একটু সময় দিলেন ওদের, তারপর বললেন, তার চেয়ে বরং বাড়ি যান। ছেলেটা আবার এলে তাকে বুঝিয়ে সুজিয়ে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিন। ওর সঙ্গে মিউচুয়াল করে নেওয়া ছাড়া আর তো কোনো ওয়ে আউট দেখছি না। শঙ্করদা কি বলেন? সাদা পোশাকের দিকে ফিরে জানতে চাইলেন দাস। সিগারেটের শেষ টান দিয়ে টুকরোটা অ্যাস্ট্রেতে গুজে দিতে দিতে শঙ্করবাবু বললেন, এ ছাড়া কোনো পথ নেই। এসব হোমো কেস নিয়ে ক্যাচাল যত কম হয় আপনাদের পক্ষে ততই ভালো। তবে এরপর কি হয় না হয় সেটা আমাদের ইনফর্ম করতে পারেন। সিরিয়াস কোনো টার্ন নিলে তখন না হয় আমরা দেখব। সুপ্রতিম আর নয়না ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। অফিসাররা যে ঠিক কথাই বলছেন সে নিয়ে ওদের মনে কোনো রকম সন্দেহ ছিল না। এক অদ্ভুত আতঙ্কে অবশ হয়ে শোলার পায়ে ওরা বাড়ি ফিরে এলো। নয়না মনে মনে ভাবছিল, কেমন দেখতে এই ঝুমুর চৌধুরীকে। সুপ্রতিম যখন ফ্ল্যাটের দরজায় নাইট ল্যাচের চাবি ঘোরাচ্ছে, তখন শুনতে পেল ঘরের ভিতরে টেলিফোন বাজছে। দরজা খুলে তাড়াহুড়ো করে ফোন ধরল সুপ্রতিম। হ্যালো? সুপ্রতিম, মাই লাভ, আই লাভ ইউ। নয়না স্বামীর মুখের দিকে তাকিয়েছিল। দেখল ও
ওর মুখটা চোখের পলকে কেমন ফ্যাকাশে হয়ে গেল। নয়না বুঝতে পারল সুপ্রতিমকে কে ফোন করেছে। ঝুমুরের টেলিফোনের উৎপাত চলতেই থাকল, কিন্তু সুপ্রতিম কিছুতেই আর বিরক্ত হলো না। থানার 2 অফিসারের কথা ওর মনে ছিল, তাই ও মোলায়েমভাবে কথা বলে ঝুমুরকে নিরস্ত করতে চাইল। ওকে অনুনয় করে বলল, তুমি যেরকম ভালোবাসা চাও আমার মধ্যে সেরকম ভালোবাসা নেই, তুমি ভুল করছো। ওকে বাধা দিয়ে আদুরে ঢঙে ঝুমুর বলল, না না, ভুল নয়, তুমি আমার কাছে ধরা দাও, তাহলে বুঝবে আমি ভুল করিনি। আমি মনের মতো মনের মানুষ পেয়েছি। সুপ্রতিম অনেক চেষ্টা করেও গা ঘিন ঘিন করা ভাবটা চেপে রাখতে পারেনি এবং টেলিফোন রেখে দিয়েছে। কিন্তু পরে আবার ঝুমুরের ফোন এসেছে। সুপ্রতিম প্রতিবারই ওকে বোঝাতে চেষ্টা করেছে, টাকা দেওয়ার কথা বলেছে, কিন্তু ফল হয়েছে উল্টো। ফোনের ও প্রান্তে ঝুমুর কেঁদে ভাসিয়েছে, আত্মহত্যা করবে বলে ওকে ভয় দেখিয়েছে। কখনো বলেছে গঙ্গায় ঝাঁপ দেবে, কখনো বলেছে ট্রেনের তলায় মাথা দেবে, আবার কখনো বা বলেছে গলায় দড়ি দেবে। সুপ্রতিম বেশ বুঝতে পারছিল ওর জীবনের কোথাও যেন পুরনো গ্রাস গ্রহণ শুরু হয়ে গেছে। ঝুমুরের নিয়মিত ফোন আর ইনিয়ে বিনিয়ে প্রেম সুপ্রতিমকে অতিষ্ঠ করে তুলল। কয়েকদিন পর ওর মনে হতে লাগলো ও বোধহয় পাগল হয়ে যাবে। হয়তো শেষ পর্যন্ত সত্যি সত্যি ঝুমুরের অন্যরকম ভালোবাসার প্রস্তাবে রাজি হয়ে যাবে। সুপ্রতিমের এই রকম একটা অবস্থার মধ্যে মঙ্গলবার সন্ধে 7টা নাগাদ ওদের ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। নয়না বাড়িতে নেই, সেলাইয়ে স্কুলে গেছে। সুপ্রতিমকে একা রেখে ও যেতে চায়নি, কিন্তু সুপ্রতিমই জোর করে ওকে পাঠিয়েছে। বলেছে, আমি কি বাচ্চা ছেলে নাকি? তাছাড়া ওই ঝুমুর চৌধুরীকে ভয়ের কি আছে? আগের দিন তো ওকে বেধড়ক ঠেঙিয়েছি, আজ যদি হতচ্ছাড়াটা আসে তাহলে হকি স্টিক দিয়ে পেটাবো। সুপ্রতিম একসময় হকি খেলত। ওর হকি স্টিকটা বেডরুমের দেওয়ালে কোণে দাঁড় করিয়ে রাখা থাকে। সেটা এখন ও ড্রয়িং রুমের সোফার তলায় এনে রেখেছে, কারণ ওর মন বলছিল ঝুমুর যেরকম খ্যাপা, তাতে ও মঙ্গলবার সন্ধে 7টায় আবার ওদের ফ্ল্যাটে এসে হানা দিতে পারে সুপ্রতিমকে একা পাওয়ার জন্য। তাই কলিং বেলের আওয়াজ শুনেই চমকে উঠেছিল সুপ্রতিম। তারপর সতর্ক পায়ে দরজার কাছে গিয়ে ম্যাজিক আই দিয়ে উঁকি মেরেছে। না, ঝুমুর চৌধুরী নয়, দরজায় দাঁড়িয়ে ন্যাড়া মাথা গোফোলা একজন লোক। দরজা খুলে দিল সুপ্রতিম। রোগা ছোটোখাটো চেহারার লোকটি ঘরে ঢুকে পড়ল। তার হাতে একটা ছোট্ট ব্রিফকেস, শার্ট প্যান্ট টাই পরে একেবারে ফিটফাট, মুখে আকর্ণ বিস্তৃত হাসি। সেলসম্যান নাকি ভাবল সুপ্রতিম, কিন্তু ওই সন্ধে 7টায় কি বিক্রি করতে এসেছে? সুপ্রতিম ভদ্রতা করে বলল, বলুন কি চাই? খুব ইম্পর্ট্যান্ট বিজনেস, চাপা গলায় অস্পষ্টভাবে বলল লোকটি। তারপর খুব সহজ ভঙ্গিতে দরজাটা ঠেলে বন্ধ করে দিল। সুপ্রতিম লোকটার দিকে পিছন ফিরে সোফার দিকে একটা পা বাড়িয়েছিল। দরজা বন্ধ হবার শব্দে ভুরু কুঁচকে ঘাড় ঘুরিয়ে তাকালো। ততক্ষণে ঝুমুর ও নকল গোঁফটা এক টানে খুলে ফেলে দিয়েছে ঘরের মেঝেতে, আর হাতের ব্রিফকেসটাও এক পাশে নামিয়ে রেখেছে। তুমি? হ্যাঁ গো, আমি।
তোমার কাছে না এসে থাকতে পারলাম না। ফোনেই তো বলেছিলাম তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে, কিন্তু তুমি যদি মুখের ওপর দরজা দিয়ে দাও, তাই মাথা ন্যাড়া করে নকল গোঁফ লাগিয়ে আসতে হয়েছে। ঝুমুর বিচিত্র ঠমক ঠামক করে কথা বলছিল, কটাক্ষ হানছিল, ঠোঁটের কোণ কামড়াচ্ছিল। সুপ্রতিম পাথর হয়ে তাকিয়েছিল অদ্ভুত এই প্রাণীটার দিকে, আর প্রাণপণে গা ঘিনঘিন করা ভাবটাকে সামাল দিয়ে রাখতে চেষ্টা করছিল। তুমি রাগ করলে না তো? তোমার ওপর আমার কিন্তু কোনো রাগ নেই। যাকে ভালোবাসি তার উপর কি রাগ করে থাকা যায়? কথাগুলো বলেই সুপ্রতিমের দিকে ঝাঁপিয়ে এলো ঝুমুর। সুপ্রতিম ভ্যাবাচাকা ভাবটা কাটিয়ে ওঠার আগেই ও আবেগ জর্জর প্রেমিকার মতো সুপ্রতিমের বুকে মুখ ঘষতে লাগলো, আর ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো, আমায় আদর করো লক্ষ্মী সোনা, আমায় আদর করো, আমি আর পারছি না, প্লিজ। আমার শুধু বাইরেটা পুরুষ, ভিতরটা নয়। সুপ্রতিম মুখ নামিয়ে দেখল একটা ন্যাড়া মাথা ছেলে ওর বুকে মুখ ঘষছে। ও এমন নির্লিপ্তভাবে দেখছিল যেন এটা ওর বুক নয়, অন্য কোনো পুরুষের বুক। হঠাৎই বিকট শব্দে বমি তুলল সুপ্রতিম। ওর সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল এবং একই সঙ্গে এক ঝটকায় ঝুমুরকে ছিটকে ফেলে দিল। তারপর মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল, মাথা ঝুঁকিয়ে বারবার বমির হেঁচকি তুলতে লাগল। ওর গলার পাশে শিরা ফুলে উঠল, খানিকটা জল আর লালা বেরিয়ে এলো মুখ দিয়ে। ঝুমুর তখন মেঝেতে সোজা হয়ে বসেছে, হাসি মুখে তাকিয়ে আছে সুপ্রতিমের দিকে, আর গুনগুন করে গান গাইছে। একটা বিস্ফোরণ ঘটে গেল সুপ্রতিমের মাথায়। ওর চোখ চলে গেল সোফার নিচে, হকি স্টিকের দিকে। হাতের নাগালের মধ্যেই রয়েছে ওটা। চুলোয় যাক দাসবাবু আর শঙ্করবাবুর হিতোপদেশ। দাঁত বার করে বসে থাকা ওই জানোয়ারটা ওদের তো কিছু করেনি, শুধু সুপ্রতিমের জীবনটাকে নরক করে তুলেছে। কয়েক সেকেন্ড নিজের সঙ্গে লড়াই করল সুপ্রতিম, তারপর ডান হাত বাড়িয়ে দিল হকি স্টিকটার দিকে। ওটা আঁকড়ে ধরল শক্ত মুঠোয়। আজ শুয়োরের বাচ্চাটার একদিন কি আমার একদিন, দাঁতে দাঁত চেপে ভাবল ও। তারপর হকি স্টিক হাতে সোজা হয়ে উঠে দাঁড়ালো, দু পা ফেলে পৌঁছে গেল ঝুমুরের কাছে এবং খ্যাপা দাঁতলো শুয়োরের রাগ নিয়ে হকি স্টিক চালাতে শুরু করল। ছোটবেলায় ধুনুরিদের লেপ তোষক তৈরি করতে দেখেছে সুপ্রতিম। শীতে রোদে ছাদে বসে জমাট বাঁধা শক্ত তুলোকে তারা পিটিয়ে পিটিয়ে নরম করে। এখন হকি স্টিক চালাতে চালাতে ছোটবেলার কথা মনে পড়ল। তবে ধুনুরিদের শব্দ যদি 70-80 ডেসিবেল হয়, তাহলে সুপ্রতিমের আঘাতের শব্দ কম করেও 100 ডেসিবেল। তাছাড়া ধুনুরিদের বেলা এমন রক্তারক্তি ব্যাপারটা ছিল না। সুতরাং মেঝেতে বসে থাকা ছোটোখাটো ছেলেটাকে নিষ্ঠুরভাবে তাল গোল পাকিয়ে দিল সুপ্রতিম। ঝুমুর ওর পায়ের কাছে মাথা ঝুঁকিয়ে কুকুর ছানার মতো কেউ কেউ করতে লাগলো। শব্দটা কেমন কান্না মেশানো গোঙানির মতো লাগছিল। ওর মাথা ফেটে রক্ত পড়ছে, জামায় রক্তের ফোঁটা ছিটকে লেগেছে, শরীরটা যেন ভাঙা চোরা হয়ে গেছে। উন্মত্ত রাগ কমে এলে সুপ্রতিম হকি স্টিকটা এক পাশে ছুঁড়ে ফেলে দিল। বড় বড় শ্বাস ফেলে হাঁপড়ের মতো হাঁপাচ্ছিল ও। ভাবছিল এত শব্দ টব্দ পেয়ে লোকজন না ছুটে আসে ওর ফ্ল্যাটে, তারপর থানা পুলিশ। কয়েক সেকেন্ড অন্যমনস্ক হয়েছিল সুপ্রতিম। সেই ফাঁকে ওর উরুতে খুর চালালো ঝুমুর। তালগোল পাকানো ছেলেটা বিদ্যুৎ গতিতে হাত চালালো, 1 বার 2 বার 3 বার।
প্রথম দুবার উড়ুতে, তৃতীয়বার হাঁটুর নিচে। সুপ্রতিমের মনে হলো ওর পায়ে জ্বলন্ত কয়লা ঘষে দিয়েছে কেউ। ও ঝুঁকে পড়ে পা চেপে ধরল, আর তখনই ওর কোমরে খুর চালালো ঝুমুর। যত না যন্ত্রণা পেল তার চেয়ে বেশি অবাক হলো সুপ্রতিম। ও বিশ্বাসই করতে পারছিল না ওর পায়ের কাছে তালগোল পাকিয়ে পড়ে থাকা ক্ষীণজীবী মাংসপিণ্ডটা এইরকম ভয়ানক কাজ করতে পারে। সুপ্রতিম পড়ে গেল মেঝেতে, আর সঙ্গে সঙ্গেই পাগলটা লাফিয়ে উঠে এলো ওর শরীরের ওপর। ডান হাতে ধরা খুঁটটা চেপে ধরল সুপ্রতিমের বাঁ কানের নিচে। খসখসে আদুরে গলায় বলল, ভালোবাসা যুদ্ধে অন্যায় বলে কিচ্ছু নেই গো। তোমাকে খতম করে দিলে আমার খুব কষ্ট হবে, কিন্তু তোমার ভালোবাসা না পেলে কষ্ট যে আরো বেশি। আই লাভ ইউ ডার্লিং। খুব কাছ থেকে ঝুমুরের মুখটা লক্ষ্য করে এই প্রথম ওকে ভয় পেল সুপ্রতিম। ওরা দুজনেই হাঁপাচ্ছিল। একজনের নাক মুখ দিয়ে বেরিয়ে আসা কার্বন ডাইঅক্সাইড ঢুকে পড়ছিল আরেকজনের নাকে, তাই ওদের দুজনেরই শ্বাসকষ্ট হচ্ছিল। এক অজানা ভয়ে সুপ্রতিম কাঠ হয়ে গেল। ও টের পাচ্ছিল ওর কোমর, উরু, পা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। নয়না এখনই এসে পড়ছে না কেন? নয়নার ফিরে আসার জন্য মনে মনে আকুল প্রার্থনা করতে লাগলো। ঝুমুর হিস করে বলল, অসভ্যতা করলে গলা ফাঁক করে দেব, আর যদি চেঁচাও তাহলে চিৎকারটা মুখ দিয়ে বেরোবে না, গলার ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। ঝুমুর সুপ্রতিমের বুকের ওপর উঠে বসল, বাঁ হাতে টান মেরে সুপ্রতিমের জামা ছিঁড়ে দিল। তারপর নির্বিকার ভঙ্গিতে ওর বুকে খুর চালিয়ে আড়াআড়ি দাগ টেনে দিল। সুপ্রতিম যন্ত্রণায় গঙিয়ে উঠল। ঠোঁটে আঙুল রেখে চুপ করতে ইশারা করে ঝুমুর বলল, চুপ সোনামণি, অনেক কষ্ট সয়ে তবেই আসল ভালোবাসা পাওয়া যায়। প্যান্টের পকেট থেকে নাইলনের দড়ি বের করল ঝুমুর। ডান হাতে খুর নাচাতে নাচাতে চিত হয়ে পড়ে থাকা সুপ্রতিমের মাথার দিকটায় গেল। তারপর উবু হয়ে বসে খুরটা হাতের কাছে নামিয়ে রেখে বলল, নড়ো না লক্ষ্মীটি, নইলে বিপদ হবে। বলতে বলতে সুপ্রতিমের দুটো হাত বাঁধতে শুরু করল। হাত দুটো শক্ত করে বাঁধা হয়ে গেলে দড়ির প্রান্তটা বেঁধে দিল সোফার দু পায়ার সঙ্গে। এখন অনেক চেষ্টা করে সুপ্রতিম সোফাটাকে সামান্য নাড়াতে পারবে হয়তো, কিন্তু সুপ্রতিম কোনো রকম চেষ্টা করছিল না। ও চোখ ঘুরিয়ে অন্যরকম ঝুমুরকে লক্ষ্য করছিল, আর মৃত্যু ভয়ের সঙ্গে পাঞ্জা লড়ছিল। দড়ির বাকি অংশটুকু খুর দিয়ে কেটে নিল ঝুমুর। চলে এলো সুপ্রতিমের পায়ের কাছে, পা দুটো জোড়া করে শক্ত করে বাঁধল। এমন সময় ঘরের টেলিফোন বাজতে শুরু করলো। ঝুমুর টেলিফোনটার দিকে একবার তাকালো শুধু, তারপর টেলিফোনের শব্দ কোনো রকম গ্রাহ্য না করে আর একটা সোফা টেনে নিয়ে এলো সুপ্রতিমের পায়ের কাছে। জোড়া পা বাঁধল সোফার দু পায়ের সঙ্গে। ঝুমুর এবার সোজা হয়ে উঠে দাঁড়ালো। রুমাল দিয়ে মুখ মুছে অদ্ভুতভাবে হাসল। খুঁটটা রেখে দিল সোফার ওপরে। তারপর নিজের পোশাক খুলতে শুরু করলো। সুপ্রতিম ভয়ার্ত চোখে ওকে দেখতে লাগলো। বাজতে বাজতে ক্লান্ত হয়ে টেলিফোন থেমে গেল এক সময়। ততক্ষণে সুপ্রতিমের চোখের সামনে প্রকাশিত হয়েছে প্রায় নগ্ন ঝুমুর। ফর্সা ফ্যাকাশে রোগা শরীর, ন্যাড়া মাথা, মাথায় রক্তের দাগ, গলায় সামান্য রক্তের ছিটে,
মুখে চওড়া হাসি, অথচ ঠান্ডা চোখ। ঝুমুরকে কেমন যেন অলৌকিক প্রাণী বলে মনে হচ্ছিল। এইবার ব্রিফকেসটা টেনে নিয়ে মেঝেতে বসল ঝুমুর। ওটা খুলতেই দেখা গেল মেইলি প্রসাধনের নানান জিনিস। একটা হাত আয়না নিয়ে ঝুমুর সাজতে বসল, আর একই সঙ্গে গুনগুন করে গান গাইতে লাগলো। মুখে পাউডার, ক্রিম ইত্যাদি মাখা হয়ে গেলে চোখে কাজল পড়তে শুরু করলো। তারপর চোখের পাতার ওপর রং ঘষতে লাগলো। মুখ ঘুরিয়ে ফিরিয়ে নানান দিক থেকে নিজের প্রসাধন আয়নায় পরখ করল। প্রসাধনে সন্তুষ্ট হয়ে হাতে লিপস্টিক তুলে নিল ঝুমুর। লাল ডগাটা বের করে ঠোঁটে ঘষতে লাগলো এবং সোজা হয়ে দাঁড়ালো। কয়েকবার কোমর বেঁকিয়ে চুকিয়ে মেয়েলি নাচের ভঙ্গি করল। তারপর নাচের ভঙ্গিতে পা ফেলে এগিয়ে এলো অসহায় রক্তাক্ত সুপ্রতিমের দিকে। সুপ্রতিম শুয়ে শুয়েই স্নো পাউডারের গন্ধ পেল। সুপ্রতিমের ঠোঁটে, মুখে, বুকে লিপস্টিক ঘষে দিল ঝুমুর। তারপর লিপস্টিক ছুঁড়ে ফেলে দিয়ে ওকে কষে চটকাতে লাগলো, আর জড়ানো গলায় বিড়বিড় করে বলতে লাগলো, আমি তোমায় বড় ভালোবাসি, বড় ভালোবাসি। সুপ্রতিম ভাবছিল ও কি বেঁচে আছে? এই ঘটনাগুলো কি সত্যি নাকি দুঃস্বপ্ন? বলো না, তুমি আমায় ভালোবাসো। একবার বলো, আমায় ভালোবাসো। তুমি আমার, আর কারো নয়। শুধু একবার বলো। ঝুমুর ক্রমাগত বলে যাচ্ছিল। অসুস্থ উন্মত্ত ছেলেটা সুপ্রতিমের জামা সরিয়ে খোলা বুকে মুখ ঘষছে, ঠোঁটে, গালে, চোখে যথেচ্ছ চুমু খাচ্ছে, হাতড়াচ্ছে এখানে ওখানে, আর অনর্গল ভালোবাসার কথা বলছে। ঝুমুরের প্যান্টের বোতাম খোলা শুরু করতেই সুপ্রতিম চাপা চিৎকার করে উঠল। কি কষ্ট হচ্ছে? ঝুমুর নিষ্পাপ স্বরে জিজ্ঞেস করল। তুমি শুধু একবার বলো আমাকে পাগলের মতো ভালোবাসবে, তাহলে তোমার সব বাঁধন খুলে দেব। তুমি শুধু আমাকে একটা চুমু খাও, একটা, তাহলে আমি তোমার কৃতদাস হয়ে যাব। শুধু একবার। সুপ্রতিমের গলা দিয়ে বমি উঠে আসতে চাইছিল, কিন্তু গলা ফাঁক হয়ে যাওয়ার চেয়ে সেটা অনেক ভালো। ওর মনে হচ্ছিল ও বোধহয় এখনই অজ্ঞান হয়ে যাবে। কিছু একটা করা দরকার, কিছু একটা করা দরকার। দাঁতে দাঁত চেপে সুপ্রতিম কোনো রকমে বলল, আমিও তোমাকে ভালোবাসি ঝুমুর। ঝুমুরের হাত থেমে গেল। আদুরে গলায় বলল, কি বললে গো? আরেকবার বলো প্লিজ। আমি তোমাকে ভালোবাসি ঝুমুর, আরও ভালোবাসতে চাই। আমার বাঁধনগুলো খুলে দাও প্লিজ। কথা বলতে বলতে সুপ্রতিমের দম আটকে যাচ্ছিল। ছেঁড়া ধনুকের মতো চট করে উঠে পড়ল ঝুমুর। হাঁপাতে হাঁপাতে সুপ্রতিমের বাঁধন খুলতে শুরু করলো। উত্তেজনায় ওর শ্বাস প্রশ্বাসের ছন্দ নষ্ট হয়ে যাচ্ছিল। বাঁধন খোলা হতেই সুপ্রতিমের কপালে হাত বুলিয়ে নরম সুরে ঝুমুর বলল, নাও এবার ওঠো। ক্লান্ত শরীর নিয়ে উঠে বসল সুপ্রতিম। কাটা জায়গাগুলো ভীষণ জ্বালা করছে। ঝুমুরের আর তর সইছিল না। ও সুপ্রতিমের কাছে ঘনিষ্ঠ হয়ে এলো, ওর কোলে উঠে বসল একেবারে। সুপ্রতিমের মনে হলো একটা কোলা ব্যাঙ ওর কোলে বসে আছে, কিন্তু বাঁচার তাগিদে ও ঝুমুরকে জড়িয়ে ধরে ঠোঁটে গালে চুমু খেল। বিড়বিড় করে বলল, আই লাভ ইউ ঝুমুর। শরীরের ভেতর থেকে উঠে আসা বমির দমক রুখে দিয়ে সুপ্রতিম ভাবল, নয়না এখনো আসছে না কেন?
আর ঠিক তখনই ঝুমুরের নগ্ন কাঁধের ওপর দিয়ে সোফার ওপরে পড়ে থাকা খুরটা ও দেখতে পেল। প্রায় হাতের নাগালেই রয়েছে ওটা। ঝুমুরকে জড়িয়ে ধরে কোনো রকমে হাঁটু গেড়ে দাঁড়িয়ে পড়ল সুপ্রতিম। পলকা ছেলেটা সুপ্রতিমের আদরে আনন্দে টইটুম্বুর হয়ে ভালোবাসার প্রলাপ বকছে শুধু, আর সুপ্রতিম নিজের প্রাণ বাঁচাতে একের পর এক চুমু খেয়ে চলেছে ওর স্নো পাউডার মাখা মুখে। খুঁটটা এখন পুরোপুরি সুপ্রতিমের হাতের নাগালে। ও মুঠো করে অস্ত্রটা ধরল, তারপর ঝুমুরকে আদর করতে করতে খুঁড়টা নিয়ে এলো ওর গলার খাঁজের কাছে। কতক্ষণ আর সুপ্রতিমের শক্তি থাকবে ও জানে না। মাথা ঝিমঝিম করছে, রক্তে চটচট করছে হাত, পা, বুক। চুলোয় যাক ভদ্রতা, সভ্যতা, নীতি, দয়া ইত্যাদি। আত্মরক্ষা মানুষের একটা আদিম ধর্ম। বাঁ হাতে ঝুমুরের মাথাটা পিছনে ঠেলে দিয়েই ডান হাতে খুঁটটা টেনে দিল সুপ্রতিম। ঝুমুরের ভালোবাসার প্রলাপ মাঝপথেই থেমে গেল। তার বদলে ঘর ঘর শব্দ বেরোতে লাগলো মুখ আর গলা দিয়ে। রক্তে মুখ, গলা, বুক ভেসে গেল সুপ্রতিমের। ওর মুখ দিয়ে একটা বিচিত্র শব্দ বেরিয়ে এলো, আর সঙ্গে সঙ্গেই ও জ্ঞান হারিয়ে কাত হয়ে পড়ল মেঝেতে। ঝুমুরের মৃতদেহ তখনও ওকে আঁকড়ে ধরেছিল। একটা অচেতন দেহ ও একটি মৃতদেহ অসাড় হয়ে নয়না অথবা আর কারোর জন্য অপেক্ষা করতে লাগলো। রক্তের ধারা তখন মেঝেতে গড়িয়ে গড়িয়ে সময়ের হিসেব রাখছিল। আজকে আপনারা শুনলেন অনিশ দেবের লিখিত একটি সাইকো থ্রিলার। আশা করছি গল্পটা আপনাদের ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ইউটিউব চ্যানেল। স্টে টিউনড, হ্যাপি লিসনিং।